বেগম জিয়ার চিকিৎসায় এভার কেয়ারে ব্রিটিশ বিশেষজ্ঞ। সন্ধ্যায় আসছে চীনা দল। সম্মিলিত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। সুস্থতা কামনায় দোয়া চান বিএনপি নেতারা। সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে অস্থির হয়ে গেছে লোভীরা, অভিযোগ ৮ দলের। আগে গণভোটের দাবিতে এবার রংপুরে সমাবেশ। মুক্তিযুদ্ধ বিরোধীরাই আজ ভোট চাইছে, মন্তব্য মির্জা আব্বাসের। ফেব্রুয়ারি নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর। সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। শতাব্দীর সেরা নির্বাচনের আশা ইসির। গুমের মামলায় সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদন খারিজ। শেখ হাসিনা সহ ১৭ আসামির অভিযোগ গঠনের শুনানি। তলবের পর ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন আইনজীবী পান্না। এবং ঘোষণা ছাড়াই সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৯ টাকা। আলোচনা ছাড়াই ব্যবসায়ীদের সিদ্ধান্তে আইনের ব্যত্যয় দেখছে ক্যাব। ব্যবস্থার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এখন এভার কেয়ারে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বিলি। সন্ধ্যায় আসছে চীনের চিকিৎসকের মূল দল। সম্মিলিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম জিয়ার পরবর্তী চিকিৎসার ধরন ঠিক করা হবে। বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তাও ঠিক করবে মেডিকেল বোর্ড। দেশি বিদেশি চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় সুস্থ হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এমন আশায় দলের নেতাকর্মী সহ সবাই। বুধবার সকালে ঢাকায় আসেন ব্রিটিশ চিকিৎসক ডক্টর রিচার্ড বিলি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নিয়ে 10:30টার দিকে সরাসরি হাসপাতালে যান বিএনপি নেতারা। এদিকে বেগম জিয়ার চিকিৎসায় অংশ নিতে আজই দেশে আসছে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের মূল দল। সম্মিলিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম জিয়ার পরবর্তী চিকিৎসার ধরন ঠিক করা হবে। বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তাও ঠিক করবে মেডিকেল বোর্ড। হাসপাতালের ভেতরে বেগম জিয়ার নিরাপত্তায় কাজ করছে এসএসএফ ও পিজিআর। বাইরে নিরাপত্তায় আছেন বিজিবি, পুলিশ, র্যাব ও আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 7 দিন যাবৎ তিনি সিসিউতে ভর্তি রয়েছেন এবং সেখানে তার মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণ তিনি রয়েছেন। ইতিমধ্যে কিন্তু দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত যে মেডিকেল বোর্ডটি রয়েছে তারা কিন্তু তাকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং একই সঙ্গে আমরা জানি যে আজকে সকালে যুক্তরাজ্য থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক তিনি কিন্তু এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন এবং তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করেছেন এবং কিছু প্রতিবেদন তিনি নিয়েছেন সেটা আমরা জানতে পেরেছি এবং সেই প্রতিবেদনের ভিত্তিতে আসলে পরবর্তী করণীয় কী হবে এবং তাকে কবে নাগাদ তার শারীরিক অবস্থা যদি স্টেবল থাকে অর্থাৎ স্থিতিশীল থাকে, তাকে যদি বিদেশে নেওয়ার মতো অবস্থা হয় চিকিৎসার জন্য, সেই পরামর্শগুলি আসলে তারা দিবেন, সেই রিপোর্টগুলি তারা নিয়েছেন। গত 23 নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হয়ে এই এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তারপর থেকেই কিন্তু এখন পর্যন্ত তিনি এখানেই আছেন। আর গত 27 নভেম্বর থেকে আজকের দিনে 1 সপ্তাহ হয়ে গেছে তিনি কিন্তু এখনও সিসিউতে আছেন, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আর এই বিষয়গুলো কিন্তু সেই রিপোর্টে উল্লেখ করছেন তারা চিকিৎসকরা, যারা বিশেষজ্ঞ চিকিৎসকরা আসছেন তারা কিন্তু সেই রিপোর্টগুলি নিচ্ছেন। আপনারা জানেন যে গত পরশুদিন একটি চীন থেকে 5 সদস্যের একটি অ্যাডভান্স মেডিকেল টিম এসেছিলেন, তারা পর্যবেক্ষণ করেছেন, তারা রিপোর্ট তুলে ধরেছেন। সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু আজকে সন্ধ্যার পর আমরা জানতে পেরেছি চীন থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এভার কেয়ার হাসপাতালে আসবেন এবং বেগম জিয়ার চিকিৎসা তারা সহযোগিতা করতে তারা আসছেন এবং যুক্তরাজ্য চীনের যেই সমন্বয়ে যে চিকিৎসক যারা রয়েছেন তাদের রিপোর্টের উপর ভিত্তি করছে বেগম জিয়ার পরবর্তী চিকিৎসা কি হবে, করণীয় কি হবে, তাকে বিদেশে নেওয়া যাবে কিনা, বিদেশে নেওয়ার মতো তার অবস্থা আছে কিনা, সেই সব বিষয়গুলো কিন্তু উঠে আসবে এবং তারপরে সিদ্ধান্ত হবে মেডিকেল বোর্ড, যেখানে দেশের সহ বিদেশেরও বেশ কয়েকটি দেশের চিকিৎসকরা কিন্তু এখন এর সঙ্গে যুক্ত রয়েছেন এই মেডিকেল বোর্ডে এবং তারা সিদ্ধান্ত যদি দেন যে তিনি বিদেশে যেতে পারবেন তবেই আসলে
তাকে এখান থেকে এভারকেয়ার থেকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। তবে কোন দেশে নেওয়া হবে সে বিষয়টা কিন্তু এখনও জানা যায়নি, কারণ চিকিৎসকরা কিন্তু জানিয়েছেন যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য এবং একই সঙ্গে চীন এবং সিঙ্গাপুরেও কিন্তু তার চিকিৎসা হতে পারে। সেসব বিষয়ে কিন্তু প্রস্তুতি তারা কিন্তু ইতিমধ্যে নিয়েছে, সব জায়গাতেই তারা প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং যাওয়া আসার বিষয়গুলোও কিন্তু প্রস্তুতি রাখা হয়েছে, সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। তবে যেখানে যতটুকু সম্ভব, যদি যাওয়া সম্ভব হয় সেক্ষেত্রে সেই দূরত্ব অনুযায়ী তাকে সেই পর্যায়ে সেই দেশগুলিতে নেওয়া হবে, এই ধরনের বিষয় কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালহিন। এদিকে এভারকেয়ার হাসপাতালের কাছে দুটি মাঠে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে ওঠানামা করবে, এ বিষয়ে বিভ্রান্ত নান উপদেষ্টার কার্যালয়। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয়, এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী 4 ডিসেম্বর 12টা থেকে বিকেল 4টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের কাছের দুটি মাঠে সেনা ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি ও তথ্য জানান। আমি উপদেষ্টা একটু বলবেন যে আজকে পর্যন্ত কোনো আপডেট আছে কিনা? দেওয়ার মতো কোনো তথ্য আমার কাছে নেই। আপনাদেরকে দেওয়ার মতো কোনো তথ্য নেই আমার কাছে। সরকারি খরচে নেওয়া হবে, সরকারি খরচে নেওয়া হবে নাকি ঘরের খরচে? আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় মিথ্যা মামলায় হাজির হয়ে কারাবরণ করেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার বিএনপি চেয়ারপারসন। তার অসুস্থতার জন্য দায়ী শেখ হাসিনা। রাজধানীতে আলাদা কর্মসূচিতে নেতারা বলেন, মুক্তিযুদ্ধ বিরোধীরাই আজ ভোট চাইছে। 10 দিনের বেশি সময়ে শারীরিক নানা জটিলতায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মাঝে বিরাজ করছে উদ্বেগ, উৎকণ্ঠা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে কৃষক দল। সেখানে যোগ দিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বেগম জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনা দায়ী। বাংলাদেশে এইটা আমার রাজত্ব, এই রাজত্বে আমি যাহা চাই, মন যাহা চাই আমি সেটাই করব। সেই রাজত্ব কায়েম করেছিলেন শেখ হাসিনা। বেগম খালেদা জিয়া আজকে তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে। একই এলাকায় ভাসানী হলে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। এতে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার বেগম খালেদা জিয়া। আক্রোশের শিকার হয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিথ্যা মামলায় তিনি কারারুদ্ধ। সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প কর্মসূচিতে জামায়াতের নির্বাচনী প্রচারাভিযানের কঠোর সমালোচনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, যারা বাংলাদেশ চায়নি তারাই আজ ভোট চায়। নির্বাচনের বহু প্রার্থী আপনাদের সামনে আসছে এবং আসবে, অনেক কথা বলবে। ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন, এমন কথাও বলবে। বলে ভোট না দিলে কুপায় কেড়ে ফেলবো, এটাও বলে। আমার খুব দুঃখ লাগে, যারা এই ভোটটা চাচ্ছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল? এই বাংলাদেশ তারা চায় নাই। এ সময় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চান মির্জা আব্বাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য আপনারা দোয়া করবেন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে অস্থির হয়ে গেছে এক শ্রেণীর ক্ষমতা লোভীরা। রংপুরে 8 দলের মহাসমাবেশে এই মন্তব্য করে নেতারা বলেন, যারা বিদেশিদের তাবেদারি করতে চায় তাদেরকে দেশ থেকে উৎখাত করা হবে। আগে গণভোট দিয়ে নির্বাচনের চরিত্র বদলানোর দাবি জানান নেতারা। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। জুলাই সনদের আইনি ভিত্তি, জাতীয় নির্বাচনের আগে গণভোট, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সহ 5 দফা দাবিতে একজোট জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8 দল।
রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় সমাবেশে যোগ দেন হাজারো নেতাকর্মী। প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে দলে দলে যোগ দেন তারা। মিছিল, স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। 8 দলের শীর্ষ নেতারা বলেন, এবারের বাংলাদেশ হবে ইনসাফ, ইসলাম ও কোরআনের। এদেশে আর কোনোদিন কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে অস্থির হয়ে গেছে এক শ্রেণীর ক্ষমতালোভীরা। সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডবল পাগল হয়ে গেছে। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, নির্বাচনের আগে গণভোট দিয়ে ভোটের চরিত্র বদলাতে হবে। আগামীতে গণভোট যখনই হোক, যেভাবেই হোক, আমরা আগে চাই, তাহলে গণভোটের পক্ষে আপনারা হ্যাঁ বলবেন। নির্বাচিত হলে তিস্তার পানির ন্যায্য হিস্সা, মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ রংপুর অঞ্চলের বৈষম্য দূর করতে 8 দল কাজ করবে বলেও জানান বক্তারা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। জোট করলেও নিজস্ব প্রতীকে ভোটের বিধানকে স্বাগত জানিয়েছে এনসিপি। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আরপিও সংশোধনী বাতিলের জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, এর বিরুদ্ধে ইসিকে আইনগতভাবে লড়াই করতে হবে। শাপলাকলি প্রতীকে ইসির নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে দলটি। আমরা একটা প্রতীক পেয়েছি এবং এই প্রতীকটি হচ্ছে শাপলা কলি প্রতীক। আমরা এই শাপলা কলি প্রতীকে এবার এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে। আরপিওতে পরিবর্তন এনেছে যে প্রত্যেকটা দল তাদের স্ব প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং আমরা এনসিপির পক্ষ থেকে এই সংস্কার প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়েছি। সরকারকে এবং নির্বাচন কমিশনকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ প্রয়োগ করা হয়েছে একটি দলের পক্ষ থেকে যাতে এই আইনটি, এই সংস্কার প্রস্তাবনাটি বাতিল করা হয় এবং যাতে জোটের সঙ্গীরা, অন্য দলের সঙ্গীরা এক মার্কায় নির্বাচন করতে পারে। আমরা এটার বিরোধিতা জানিয়েছি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে আগামী নির্বাচন। এ সময় বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান ডক্টর ইউনূস। মিরপুর সেনানিবাসের গ্রাজুয়েশন সেরিমনিতে বুধবার বেলা 11টার দিকে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বেজে ওঠে জাতীয় সঙ্গীত। এরপর শুরু হয় ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার 2025-এর সমাপনী অনুষ্ঠানের মূল আয়োজন। কোর্স সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের কৌশলগত অবস্থান বিশাল সুযোগ এনে দিয়েছে। এ সময় দেশের নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। I'm proud to notice the progress of the armed forces and their enduring contributions to our national security, development and nation building activities. Your commitment to safeguarding our nation has been exemplary. Your continuous efforts during national crises such as natural disasters, political unrest, and pandemics demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. Moreover, your contributions to global peace through participation in the United Nations peacekeeping missions have enhanced Bangladesh's global image. অনুষ্ঠানে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। জানান, ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর। Let us pray to Allah, along with all the people of Bangladesh, for the speedy recovery of our former Prime Minister and our national leader, Begum Khaleda Zia. National election in February, not only a historical landmark, also a peaceful and festive
make it a festive occasion for all voters who turn out to vote. And the nation will remember with pride they really had a historical occasion to এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণ করেন ৯৬ জন দেশি বিদেশি সশস্ত্র বাহিনীর সদস্য। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শতাব্দীর সেরা ভোট আয়োজনের প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ। এ সময় ভঙ্গুর নির্বাচন ব্যবস্থা পুনর্গঠনে কাজ চলছে জানিয়ে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামীর বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণ হবে আসন্ন নির্বাচনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে নির্বাচন কমিশন। এতে সহযোগিতা করে ইউএনডিপি ও আরএফইডি। বুধবার রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। জানান, শতাব্দীর ভালো নির্বাচন আয়োজন করতে চায় ইসি। 4টা প্রস্তাবনার ভিতরে আমার হয়তো 3টাতে আমি সম্পূর্ণ একমত, বা 2টাতে একমত, একটাতে আধা আধি, আর একটাতে একমত না। তো কাজে কিন্তু পুরো প্যাকেজটা দেখে তারপরে এবার সিদ্ধান্ত নিতে হবে বলতে হ্যাঁ অথবা না। কারণ আমরা একটা ভালো নির্বাচন চাই, শতাব্দীর ভালো নির্বাচন চাই, এটা আমাদের সবারই প্রত্যাশা। এ সময় বাংলাদেশের গন্তব্য আগামী সংসদ নির্বাচনে নির্ধারিত হবে বলে জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ভোটের স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি। সাংবাদিকগণ আমাদের একটা অবিচ্ছেদ্য অংশ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনারা শুধুমাত্র জিনিসটাকে স্পটলাইটে নিয়ে আসেন না, সবাইকে সোজা কোর্সে রাখার জন্য আপনারা একটা বড় ভূমিকা পালন করেন। সুতরাং আপনাদের ভূমিকাটা অতীব গুরুত্বপূর্ণ। ইট ইজ মোর অফ এ আই উড সে পার্ট অফ ট্রান্সপারেন্সি। প্রশিক্ষণে আলাদা 4টি সেশনে অংশ নেবেন 220 জন সংবাদকর্মী। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের শুনানি 14 ডিসেম্বর। শুনানিতে গোপন বন্দিশালায় গুম ও নির্যাতনের বর্ণনা দেয় প্রসিকিউশন। সাব জেলে থেকে ভার্চুয়ালি হাজিরের সুবিধা চেয়ে করা আবেদন খারিজ করেন আদালত। এদিন শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স থেকে নিজেকে বাদ দেওয়ার আবেদন করেন আইনজীবী জেরাই খান পান্না। এতে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। গত 23 নভেম্বর হাজির হয়ে শেখ হাসিনার পক্ষে গুমের মামলা লড়ার ইচ্ছা প্রকাশ করেন আলোচিত আইনজীবী জেরাই খান পান্না। তাৎক্ষণিক তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার আইনজীবী নিযুক্ত হওয়ার পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক ও আইনজীবীদের চাপের মুখে পড়েন পান্না। সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। হাসিনার আইনজীবী থেকে নাম প্রত্যাহারে রেজিস্ট্রার দপ্তরে চিঠিও দেন। আদালতে উপস্থিত না হয়ে পান্নার এমন কর্মকাণ্ডে বুধবার ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। ডেকে পাঠানো হয় তাকে। তলবের 10 মিনিটের মধ্যে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান এই সিনিয়র আইনজীবী। প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার, তাদের দুই দিকের যে উক্তি, তা তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। সোশ্যাল মিডিয়াতে আদালতের ব্যাপারে কমেন্ট করেছেন এই আদালত তার ক্লায়েন্ট মানেন না, অর্থাৎ ইন আদার ওয়ার্ডস তিনি সমর্থন করছেন যে ক্লায়েন্ট যেটা বলছে আদালতকে তিনি মানেন না, সে কারণে উনিও এটা মানেন না, এই ধরনের একটা ইমপ্রেশন তৈরি হয়। আদালত এইসব ব্যাপারে তাকে সতর্ক করেছেন। এদিন র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। আদালতে উপস্থিত ছিলেন গ্রেফতার সাবেক বর্তমান 10 সেনা কর্মকর্তা। আওয়ামী লীগের আমলে কিভাবে গুম ও নির্যাতন করা হতো সে বর্ণনা ও আসামিদের সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। কিভাবে গুমকে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের উপরে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনৈতিকভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা আদালতে উপস্থাপন করেছি। খারিজ করে দেয়া হয় সাব জেল থেকে সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন। কেন আমরা ভার্চুয়াল অ্যাপিয়ারেন্স চাচ্ছি তাদেরকে, যাতে দে আর নট এক্সপোজ টু এন এনভায়রনমেন্ট পরবর্তী যেটা একটা লিগ্যাল কমপ্লিকেশন বা প্রসিডিউরাল বা প্র্যাকটিসের কমপ্লিকেশন তৈরি করতে পারে, যে আফটার দে অ্যান্ড আই এম কনফিডেন্ট যে দেয়ার ইজ এ ফেয়ার চান্স যে তারা বেকসুর খালাস পাবে, তখন যেন তারা সেনাবাহিনীতে ফিরে যেতে কোনো সমস্যা না হয়। যে আসামি পক্ষের আইনজীবীরা সেনাবাহিনীর সাথে
এই বিচারকে মুখোমুখি করার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি। দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধেই বিচার নয়, কারণ এই আসামিরা অপরাধগুলো করেছেন যখন পুলিশে পোস্টেড ছিলেন। পুলিশের একটি শাখা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। জেডাই খান পান্না প্রত্যাহার করে নেয় শেখ হাসিনার পক্ষে নতুন আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ আমির হোসেনকে। তিনি জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও কামালের পক্ষের আইনজীবী ছিলেন, যে মামলায় শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ড হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। ট্রাইব্যুনাল ও বিচার নিয়ে বিরূপ মন্তব্য করায় গত 30 নভেম্বর ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন ট্রাইব্যুনাল। 8 ডিসেম্বর প্রাতিষ্ঠানিক ও আইনজীবী সনদ নিয়ে সশরীরে তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে আইনজীবীর মাধ্যমে ক্ষমা চেয়ে আবেদন করলেন তিনি। জনাব ফজলুর রহমান আনকন্ডিশনাল অ্যাপোলজি দিয়ে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি একটা পিটিশন জমা দিয়েছেন, সেটা হয়তো 8 তারিখেই শুনানি হবে। জনাব ফজলুর রহমান বলেছেন যা কিছু তিনি বলেছেন এটা ভুলে বলেছেন এবং তিনি আদালতের মার্সি চান, অ্যাপোলজি দিতে চান। সময় সংবাদে আরো থাকছে। টাকা দিলে কাজ করে দেয়, ঠিক আছে, টাকা না দিলে কাজ করে দেয় না। উপপরিচালক আছে নুরুল হুদা, তার মাধ্যমেই কাজগুলো হয়। উত্তরা পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য, টাকা দিলে মেলে কাগজপত্র ছাড়াই। চক্রে জড়িত কর্মকর্তা কর্মচারীও প্রমাণ পেলে ব্যবস্থার আশ্বাস। কোনো ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম লিটারে 9 টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আলোচনা ছাড়া দাম বাড়ানো আইনের ব্যত্যয় বলছে ক্যাব। আর মন্ত্রণালয়কে না জানিয়ে এমন সিদ্ধান্ত নেয় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। কোনো ধরনের আগাম ঘোষণা কিংবা সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই মঙ্গলবার রাতে সয়াবিন তেলের দাম লিটার প্রতি 9 টাকা বাড়িয়ে দেয় ভোজ্য তেল আমদানিকারক ও বাজারজাতকারী ব্যবসায়ীরা। খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল লিটারে 189 টাকা থেকে বেড়ে 198 টাকায় বিক্রি শুরু হয়। এতে বিপাকে পড়েন ক্রেতারা। এমন সিদ্ধান্তে নড়েচড়ে বসে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার সকালে সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়ানোয় আইনের ব্যত্যয় ঘটেছে বলে জানান ক্যাব সভাপতি AHM শফিকুজ্জামান। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাজার মনিটরিং জোরদারের পরামর্শ দেন তিনি। রিফাইনারিগুলো আছে তাদের যে অ্যাসোসিয়েশন, তারা এই 9 টাকায় যে বাড়িয়ে দিল সেটি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যদি কনসাল্ট না করে করা হয় সেটা আমি বলবো যে আইনের ব্যত্যয়। আইনে তো অনেকগুলোই বিষয় আছে যে তাদের রিফাইনারি বন্ধ করে দেওয়ার মতো এখানে সুযোগ আছে। যদি কেউ হোর্ডিং করে যেটা মাঝে মাঝে দাম বাড়ানো হয় সেখানে স্পেশাল পাওয়ার একটা ব্যবস্থা আছে। আমরা সেই আইনের প্রয়োগটা দেখতে চাই। ভোক্তাদের স্বার্থে বাজার মনিটরিংটা আরো জোরদার করা হচ্ছে। ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলেও সরকার এ ব্যাপারে কিছুই জানে না বলে বৈঠক শেষে জানান বাণিজ্য উপদেষ্টা। এবারও এককভাবে এমন সিদ্ধান্ত নেয়ায় ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছে সেখান থেকে প্রায় 20 টাকা কম 20 টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছে। 50 লক্ষ লিটার তেল কিনেছি। যদি টেন্ডারে 20 টাকা কমে আমরা কিনতে পারি তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? এর তো কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না। মার্কেটে যে তরল নিয়ে যুদ্ধ করার জিনিস না, সামগ্রিক একত্রিক কোনো একটা কার্যক্রম অবশ্যই গ্রহণযোগ্য। আইনসঙ্গত আমাদের যে ব্যবস্থাগুলো আছে আমরা সবগুলোই নেব। কোনো ধরনের আলোচনা ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আইনগত কোনো ভিত্তি নেই বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন এর কোনো আইনগত ভিত্তি নেই। প্রসূন আশিস, সময় সংবাদ। এসএমই খাতে ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংক প্রস্তুত থাকলেও বিতরণ এবং আদায় দুর্বলতায় তা হাতে পাচ্ছেন না উদ্যোক্তারা। সকালে বেসিক বিজয় মেলায় কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এমন অবস্থায় বাজার ভিত্তিক পণ্য প্রস্তুত বিপণনের তাগিদ দেন তিনি। তবে শিল্প উপদেষ্টার সাফ কথা, উদ্যোক্তাদের এগিয়ে চলার পথে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক বাধা দূর করতে না পারলে শক্তিশালী হবে না দেশের অর্থনীতি। দেশের জিডিপিতে বর্তমানে শিল্প খাতের যোগান যে 37.37%, তার 85% আসে ক্ষুদ্র কুটির ও মাঝারি উদ্যোক্তাদের হাত ধরে। তবে মূলধন সংকট, সময়ের সঙ্গে চাহিদা মতো পণ্য তৈরি ও বাজারজাতকরণে নানা সমস্যায় ভোগেন তারা। রাজধানীর তেজগাঁওয়ের বিসিক ভবনে বিজয় মেলায় নিজেদের পণ্যের সঙ্গে বড় হওয়ার পথে বহুমুখী প্রতিবন্ধকতার চিত্র তুলে ধরেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা উদ্যোক্তারা। আমাদের অর্থের অভাব হয়ে যায়,
মানে আমরা একদিকে করতে গেলে চাদর করতে গেলে কাঁথা হয় না, কাঁথা করতে গেলে 3 পিস হয় না। লোনের ব্যবস্থাটা এটা কিন্তু একটু মানে বলতে গেলে অতটা প্রসার হয়নি। ঋণ তো নিব, আমার কাছে টাকা নাই সেজন্যই। তো তারা যদি ওইভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড দেখতে চায় তাহলে তো আর ওটা হয় না। মেলার পাশেই এসএমই খাতের উন্নয়নে করণীয় নিয়ে আয়োজিত কর্মশালায় উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নানা বাধার মুখে পড়ার দাবির সঙ্গে একমত পোষণ করেন শিল্প উপদেষ্টা। বলেন, অর্থনীতির মেরুদণ্ড খ্যাত এসএমই খাতকে শক্তিশালী করতে বাদ দিতে হবে বিসিকের প্লট বরাদ্দে রাজনৈতিক বিবেচনা, সহজ করতে হবে ঋণ পাওয়ার ব্যবস্থা, দূর করতে হবে লাইসেন্স থেকে শুরু করে ব্র্যান্ডিং এর পথ জুড়ে থাকা আমলাতান্ত্রিক জটিলতা। জামানতবিহীন ঋণ সুবিধা এবং ব্যাংকিং জটিলতা কমিয়ে আনতে হবে। একজন প্রান্তিক উদ্যোক্তা যেন বিসিক অফিসে এসে হতাশ হয়ে ফিরে না যান, বরং সাহস ও সহায়তা নিয়ে ফিরে যান, এটি আমাদের চাওয়া। এই সময় গভর্নর জানান, ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দিতে হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে ব্যাংক। বিতরণ দুর্বলতায় আদায়ের নিশ্চয়তা না পাওয়ায় করা হচ্ছে না ছাড়। আমরা তো চাই আরো ঋণ বাড়াতে। এসএমই খাতে এই মুহূর্তে 25,000 কোটি টাকা আমাদের হাতে আছে, কিন্তু ব্যাংকগুলো দিতে পারছে না, প্রতিষ্ঠানগুলো নিতে পারছে না। আমাদের বিতরণের কার্যক্রমে দুর্বলতা আছে। এই সময় নতুন প্রজন্মকে নতুন নতুন উদ্যোগ নিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান বক্তারা, যেখানে অনলাইন মার্কেটে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তারা। উত্তরা পাসপোর্ট অফিসে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই করা হচ্ছে পাসপোর্ট। প্রতিদিন প্রায় 250 থেকে 300 পাসপোর্টের কাজ করে লাখ লাখ টাকা নিচ্ছে দালাল চক্র। অভিযোগ আছে, এই অবৈধ টাকার ভাগ পান কয়েকজন কর্মকর্তা কর্মচারীরাও। প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধান কার্যালয়ের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক। ন্যূনতম কোনো দেখাইতে পারবেন না। দালালরা টাকা অনুযায়ী আপনার এই যে কোটা অফিসে পাঠায়, আপনি খালি ফাইলটা নিয়ে চলে আসেন। ডকুমেন্ট ছাড়াই কাজ করে দেয়। এটা পাসপোর্ট অফিস করে। উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস, যেখানে টাকা দিলেই মেলে পাসপোর্ট, দরকার পড়ে না প্রয়োজনীয় কাগজপত্রেরও। অভিযোগ আছে, নিজ জেলা লিখে আবেদন নাকচ করে দেওয়ার পরেও অসংখ্য পাসপোর্টের কাজ হয় এখানে। বিভিন্ন জেলার বাসিন্দা হয়েও টাকার বিনিময়ে এখান থেকেই পাসপোর্ট করছেন অনেকে। উত্তরা পাসপোর্ট অফিস ঘিরে গড়ে ওঠা অর্ধশতাধিক স্টেশনারি ও কম্পিউটার দোকানের বেশিরভাগই দালালদের। সেবাগ্রহীতা সেজে সেখানে ঢুকলেই মেলে অবৈধ উপায়ে পাসপোর্ট তৈরির সত্যতা। কি কি ডকুমেন্টস আনা লাগবে? আপনি খালি ফাইলটা নিয়ে চলে আসেন। পরবর্তীতে ক্যামেরা সহ গেলে বদলে যায় চিত্র। দোকান বন্ধ করে এদিক সেদিক পালিয়ে যায় দোকানদার ও দালালরা। সবাই বন্ধ করতেছে, তাই করতেছি। এনআইডি কার্ড লাগে, বিদ্যুৎ বিলের কাগজ লাগে, আর হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট লাগে। এগুলো ছিল না আমার, আমি বললাম যে না 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 না, আপনি আমাকে ভিডিও দেখাইতে পারলে আমি বলতেছি। অনুসন্ধানে দেখা যায় মাস শেষে টাকা ভাগ বাটোয়ারা করে নেয় চক্রের সদস্যরা। চক্রটিতে রয়েছে পাসপোর্ট অফিসের নাইট গার্ড বাবু ও আরেক কর্মচারী বশির। তাদের মাধ্যমে টাকা পান উচ্চমান সহকারী রনি সরকার ও রেকর্ড কিপার সুবীর সরকার। এরপর সেই টাকা ভাগাভাগি হয়ে যায় উপপরিচালক পর্যন্ত। ওয়াইডি নাম্বারটা আছে, ওই নাম্বারটা মোবাইল থেকে স্ক্যান করে বা নাম্বারটা লিখে অফিসে পাঠিয়ে দেয়। দালালরা টাকা অনুযায়ী আপনার এই যে কোটা অফিসে পাঠায়, ওই এভিডেন্স অনুযায়ী কাজটা তারা করে দেয়। উপপরিচালক আছে নুরুল হুদা, তার মাধ্যমেই কাজগুলো হয়। টাকা দিলে কাজ করে দেয়, ঠিক আছে, টাকা না দিলে কাজ করে দেয় না, অনেককে হয়রানি করে। এটা পাসপোর্ট অফিস করে। বাবুকে এবং বশিরকে ওয়াইডি পাঠায় দেয়, তখন সেই ওয়াইডি দিয়ে তারা অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ এটা আমার চ্যানেলের মাধ্যমে আসছে, তুমি এটা কাজ করে দাও, তখন তারা ডকুমেন্ট ছাড়াই কাজ করে দেয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলেই খেপে যান উপপরিচালক নুরুল হুদা। ন্যূনতম কোনো দেখাইতে পারবেন না, ঠিক আছে? বাসার বাবু কেউ নাই এখানে। যে অভিযোগ বলছেন, এই অভিযোগ যদি সত্য হয় সেটা আপনি প্রমাণ করেন। আমি মাল বাড়ি ম্যানেজ করতে বলে নিউজ আটকানো যাবে কিনা। এই বক্তব্য নেওয়ার পর প্রতিবেদকের মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে আসে মেসেজ, যেখানে টাকার বিনিময়ে রিপোর্ট বন্ধের প্রস্তাব দেওয়া হয়। অনিয়মের বিষয়ে আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে বক্তব্য জানতে গিয়ে দেখা গেল আরেক বিপত্তি। সাংবাদিক প্রবেশে রয়েছে নানা বিধিনিষেধ। মহাপরিচালকের দপ্তরে যাওয়ার আগে রেখে দেওয়া হয় ক্যামেরা, মোবাইল সহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস। অথচ এখানেও রয়েছে দালালের আধিপত্য। না না, ঢাকার থেকে করা হলো। এলাকা একজন লোক আইছে 50,000 টাকা দিয়েছে, ডুপ্লিকেট আইডি কার্ড বানাইছে, সব করছে।
প্রায় এক সপ্তাহ ঘোরানোর পর মহাপরিচালকের অনুমতিতে কথা বলেন প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক শিহাবুদ্দিন। একেবারেই জিরো টলারেন্স। এই ধরনের যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, অধিদপ্তর হতে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা না হয়। ইতিপূর্বে এই ধরনের অভিযোগ পাওয়ার কারণে 3 জনের চাকরিচ্যুত করা হয়েছে। অনিয়ম এবং দুর্নীতি ছাড়াও উত্তরা পাসপোর্ট অফিসের বিরুদ্ধে আছে রোহিঙ্গা পাচারের মতো গুরুতর অভিযোগ, যার মাধ্যমে তৈরি হচ্ছে নিরাপত্তা শঙ্কা। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এবং কাদের মাধ্যমে তৈরি হচ্ছে রোহিঙ্গা পাসপোর্ট। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, পরীক্ষা বর্জন সহ নানা কর্মসূচিতে হযবরল শিক্ষাঙ্গন। শিক্ষার্থীদের জিম্মি করে বারবার আন্দোলনে ক্ষুব্ধ অভিভাবকরা। কমিশন না হওয়ায় এই খাতের অস্থিরতা কাটছে না জানিয়ে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা ভয়াবহ ঘাটতিতে পড়বে বলে আশঙ্কা শিক্ষা গবেষকদের। আর সরকারি চাকরিবিধি লঙ্ঘনকারীদের সতর্ক করে মন্ত্রণালয় বলছে, পরীক্ষা সহ শিক্ষা কার্যক্রমে বাধাদানকারীরা শাস্তির মুখোমুখি হবেন। শাকির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। শুরু হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা। তবে 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের মুখে দেশের অনেক বিদ্যালয়েই পরীক্ষা হয়নি। অনেক বিদ্যালয়ে প্রধান শিক্ষক একাই পরীক্ষা নিয়েছেন। কোনো কোনো বিদ্যালয়ে অভিভাবকরাই পরিদর্শকের দায়িত্ব পালন করে পরীক্ষা চালিয়ে নিয়েছেন। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চান বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত হতে, বেতন চান 9ম গ্রেডে। 4 দফা দাবিতে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সোম ও মঙ্গলবারের কর্মবিরতিতে ষষ্ঠ থেকে 9ম শ্রেণীর 2 দিনের বার্ষিক পরীক্ষা ব্যাহত হয়েছে। প্রায় শিক্ষকরা প্রায় 30-35 বছর একই পদে চাকরি করার পরে অবসরে যায়, কোনো পদোন্নতি ছাড়াই। আমাদের সমপর্যায়ে যারা ছিল সকলে অনেক আগেই 9ম গ্রেডে চলে গেছে, কিন্তু আমাদের এখনো পর্যন্ত আমরা যেখানে ছিলাম সেখানেই আছি। অভিভাবকরা বলছেন, বারবার আন্দোলনে জিম্মি শিক্ষার্থীরা। প্রাইমারির কখনো শিক্ষকদের আন্দোলন, কখনো মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন, কখনো কলেজ টিচারদের আন্দোলন, একের পর এক আন্দোলনের ভিতর দিয়ে আমাদের বাচ্চাদের সময় অতিবাহিত হচ্ছে। তারা যদি কোনো প্রয়োজন হয় তারা সরকারের সাথে বসে ডিসকাস করে তারা আলাপ আলোচনার মধ্যে তার দাবি দেওয়া বাস্তবায়ন করবে, কিন্তু শ্রেণীকক্ষ বন্ধ রেখে তালা ঝুলে ছাত্রদেরকে জিম্মি করে এভাবে আন্দোলন সমীচীন না। শিক্ষা গবেষকরা বলছেন, কোভিড, জুলাই গণঅভ্যুত্থান সহ বেশ কয়েক বছর ধরেই নানা কারণে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ফলে শিক্ষার্থীরা ভয়াবহ শিক্ষণ ঘাটতিতে। এই অবস্থায় এই আন্দোলন শিক্ষার্থীদের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে উঠবে। কোভিডের সময় যে বাচ্চাটা ক্লাস 2তে বা 1-এ ভর্তি হয়েছিল, সে কিন্তু একটা গ্যাপ নিয়ে আজকে ক্লাস 5-এ বা 6-এ আসছে। এরপরে যদি আরও গ্যাপটা যদি বাড়তেই থাকে, তাহলে সে কি নিয়ে ক্লাস 8 পাস করবে বা এসএসসি পাস করবে? শিক্ষাবিদরা বলছেন, শিক্ষা সংস্কারে কোনো কমিশন না হয় এই খাতের অস্থিরতা কাটছে না। আমাদের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার কিন্তু আপাদমস্ত সংস্কার দরকার। এক ধরনের যে জগাখিচুড়ি অবস্থা হয়ে আছে আমাদের, এই সব কিছু নিয়ে একটা শিক্ষা কমিশন দরকার। শিক্ষা কমিশনের একটা উইং হয়তো এই কাজটা করবে, এটাই হলো সমাধানের পথ। পরীক্ষায় বাধা সৃষ্টিকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যেই পরীক্ষা বর্জনকারী শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 10ম গ্রেডের দাবিতে বিভিন্ন জেলায় অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এতে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। জরুরি পরীক্ষা নিরীক্ষা করতে না পেরে অনেকে ফিরে যান হাসপাতাল থেকে। এ সময় বন্ধ থাকে ওষুধ সরবরাহ। এদিকে দাবি না মানলে বৃহস্পতিবার থেকে হাসপাতাল শাটডাউনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের। হায়দার আলীর রিপোর্ট। ব্যানার হাতে রাজপথে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। 11তম থেকে 10ম গ্রেডে উন্নীতকরণের 1 দফা দাবি তাদের। বুধবার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা। এ সময় বন্ধ থাকে ব্লাড ব্যাংক, রেডিওলজির, সিটি স্ক্যান, এক্স রের মতো জরুরি সেবা। বন্ধ রাখা হয় রোগীদের সরকারি ওষুধ দেওয়াও।
আমাদের এক দফা এক দাবি, আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন চাই। শুরুতে যে চেয়ারে আমরা চাকরি নিয়েছি, পিআরএল যাওয়া পর্যন্ত আমরা সেই চেয়ারেই আমাদেরকে আটকে রেখেছে। দীর্ঘ 3 দশক ধরে আমরাই পৃথিবীতে একটা ভিন্ন জাতি মনে হয়, যা আমাদের অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। আমাদের কোনো কার্যক্রম বাকি নেই, কিন্তু সরকারের বিভিন্ন সময় আমরা লাল ফিতার দৌড়াতে আমাদের সময় ক্ষেপণ করা হচ্ছে। আমরা তখনই কর্মবিরতি প্রত্যাহার করব যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদেরকে আমাদের 10ম গ্রেডে জিও না দেবেন। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা রোগী ও স্বজনরা। বেশি বিপাকে পড়েন ঢাকার বাইরের রোগীরা। দাবি আদায়ের জন্য সেবা নিতে আসাদের জিম্মি না করার আহ্বান তাদের। ওষুধ পাচ্ছি না, এরপরে এক্সাই দিছে, এক্সাই হচ্ছে না আমাদের। আমরা এই চাঁদপুর থেকে সকাল ভোর 5টায় রওনা দিয়ে এখানে আসছি। ছেলের অপারেশন আজকে 7টায় সিরিয়াল দিছি। এখন আমি ব্লাড দেওয়ার জন্য 4 জন লোক নিয়ে আসছি। এখন আমি ব্লাড দিতে পারতেছি না। টেস্টের টাকা জমা নিচ্ছে, ল্যাবে গিয়ে দেখি ওখানে তালা মারা। দাবি না মানলে বৃহস্পতিবার থেকে দেশের সব সরকারি হাসপাতাল শাটডাউনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। দুর্বৃত্তের ছুরিকাঘাতে মুহূর্তেই বদলে যায় তাসফিন ফেরদৌসের জীবন। এক হাত প্রায় বিচ্ছিন্ন, অন্য হাতে গভীর আঘাত। রক্তক্ষরণে শকে চলে যাচ্ছিল 20 বছরের তরুণ। লড়াই করে তাকে নতুন জীবন দিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির চিকিৎসকরা। অস্ত্রোপচারের মাধ্যমে দেশের ইতিহাসে প্রথম 21 ঘন্টা পর সফলভাবে বিচ্ছিন্ন হাত পুনঃসংযোজন করা হলো। বিস্তারিত মাহাদ ইসলাম ধ্রুব রিপোর্টে। 20 বছরের তাসফিন ফেরদৌস সদ্য এইচএসসি পাশ করা এক স্বপ্নবাজ তরুণ, কিন্তু দুর্বৃত্তের নির্মম আঘাতে কয়েক সেকেন্ডেই বদলে যায় তার জীবন, স্বপ্ন ও ভবিষ্যৎ। 9 নভেম্বর বিকেল 5টা দুর্বৃত্তের ছুরিকাঘাতে 2 হাতে ভয়াবহ ক্ষত নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয় তাসফিনকে। এক হাতে প্রায় বিচ্ছিন্ন অংশ, অন্য হাতে থেমে যাওয়া রক্তপ্রবাহ। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার সেই ভয়াবহ মুহূর্তের কথা নিজেই মনে করে জানান তাসফিন। নিজেকে সেভ করার জন্য হাতটা জাস্ট এরকম, এই হাতটা জাস্ট ধরে এভাবে মারছে। তো আমি আর এই হাতের দিকে দিইনি, পরে আমার যখন ফেস দিয়ে বরাবর যখন মারতে নিয়েছিল আমি এইভাবে করছি, তো আমার এই জায়গাটা আর কি লেগেছে। পরে আমি আর আমি ওইখানে অজ্ঞান হয়ে গেছি। অপারেশনের পর আলহামদুলিল্লাহ হাত ভালো, আর মুভ করতে পারি। হাসপাতালে আনার পর প্রথম কয়েক ঘন্টা চলে তাসফিনকে শক থেকে বের করে আনার লড়াই। শরীর স্থিতিশীল হতেই শুরু হয় হাত রক্ষার সংগ্রাম। আর আঘাত পাওয়ার 21 ঘন্টা পর শুরু হয় দেশের চিকিৎসা ইতিহাসের অন্যতম জটিল সেই সার্জারি। আমরা প্রথমে পেশেন্টটাকে ওকে রিসাসিটেট করে ওর অন্যান্য সামগ্রিক অবস্থার উন্নতির পর পরের দিন সকালে শুরু করি। ইতিপূর্বে আমরা এরকম এত দীর্ঘ সময় পরে গিয়ে রিভাস্কুলারাইজেশন, রিপ্লান্টেশন আমরা পাইনি। আমরা অনেকক্ষণ পরে শুরু করার পরেও এই অঙ্গ সেভ হয়েছে এবং সেটা ফাংশনিং। আমাদের দেশের গরমে এতক্ষণ পরে এটার রেকর্ড। বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলেন, এটি শুধু একটি অপারেশনই নয়, উন্মোচিত হলো বাংলাদেশের চিকিৎসা সেবায় নতুন সম্ভাবনার দুয়ার। সময় থাকে, সেই সময়ের বাইরে গিয়েও আমরা এটা চেষ্টা করেছি এবং সফলতা পেয়েছি। এবং এইটা বলার উদ্দেশ্য আপনাদের কাছে এটাই যে এই ধরনের কোনো কিছু যদি হয়, সম্ভাবনা না থাকলেও আমরা চেষ্টা করব। তাসফিনের মায়ের চোখে কৃতজ্ঞতার অশ্রু। সন্তানকে ফের কাছে পেয়ে যেন ফিরে পেয়েছেন নতুন জীবন। এতভাবে ওনারা সাপোর্ট করছে, আমি কল্পনাও করতে পারিনি যে এখানে এসে আমি এতটা সাপোর্ট পাবো। ওনারা আমাকে আব্বা এইভাবে সাহায্য করবে, আমি কখনো চিন্তাও করি না আমার ছেলেকে এইভাবেই পাবো আমি। চিকিৎসা বিজ্ঞানের এই সাফল্য এক রোগীর গল্পের বাইরে গিয়ে বাংলাদেশের বার্ন ও প্লাস্টিক সার্জারির জন্য হয়ে উঠেছে এক গর্বের অধ্যায়। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ালে পরাজিত হবে ইউরোপ, হুঁশিয়ারি পুতিনের। সমঝোতা ছাড়াই শেষ হল উইটকফ কুশনারের সঙ্গে বৈঠক। ইউক্রেনের বন্দর ও জাহাজে হামলা বাড়ানোর ইঙ্গিত। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের লালন পালনে প্রতিনিয়ত সংগ্রাম করেন বাবা মা। বহু পরিবারে ঘটছে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাও। বিশেষজ্ঞরা বলছেন, দেশে প্রায় 3 কোটি মানুষ শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার শিকার হলেও চিকিৎসা সেবা অপ্রতুল। নাইম হাসানের রিপোর্ট।
জাহানারা বেগমের বয়স ৩৫। জন্মের পর থেকেই হাঁটতে পারেন না তিনি। ভালোবেসে বিয়ে করেছিলেন রহিম নামের এক যুবককে, কিন্তু শ্বশুরবাড়ির লোকজন মেনে নেয়নি জাহানারাকে। আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে মেনেই নেয়নি, তারা আমার চেহারাই দেখে নেয়। বিয়ের পর থেকেই তার উপর নেমে আসে অমানবিক নির্যাতন। এক পর্যায়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন জাহানারা। 11 বছর বয়সী সন্তানকে নিয়ে সমাজে লড়াই করেই টিকে থাকতে হচ্ছে এই মাকে। আমি কষ্ট করে কেন থাকবো তার কাছে, প্রশ্নই ওঠে না। আমি একা আছি, অনেক ভালো আছি। অন্যদিকে 7 বছরের আইয়াস ঠিকমতো চলাফেরা করতে পারে না। সব কাজে বাবা মায়ের সহযোগিতা নিতে হয় ছোট্ট আইয়াসকে। যেটা ভাগ্যে ছিল আর কি, যার কারণে হয়েছে কি ওর এই প্রবলেমটা হয়ে গেছে। আইয়াসের মতোই মিরপুরের পক্ষঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে দেখা মিলল এমন অসংখ্য গল্প। সন্তানের চিকিৎসার জন্য দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন বাবা মায়েরা, যারা সন্তানকে একটি সুস্থ স্বাভাবিক জীবন উপহার দিতে প্রতিনিয়ত সংগ্রাম করছেন। আমার তো বাড়িতে আরো বাচ্চা আছে, ওরা তো বাড়িতেই থাকে, আমার তো কষ্ট লাগে। গ্রামে থাকি তো গ্রামের মানুষরা অনেক কটু কথা বলে, ওকে নিয়ে অনেক বাজে মন্তব্য করে, তখন খুবই খারাপ লাগে। বিশেষজ্ঞরা বলছেন দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা নেই, যে কারণে নানা প্রতিবন্ধকতার শিকার হতে হয় পরিবারগুলোকে। দেশে প্রায় 3 কোটিরও বেশি মানুষ বিভিন্ন প্রতিবন্ধিতার শিকার। সেই তুলনায় আমাদের প্রফেশনালদের সংখ্যা অনেক কম। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অভিজ্ঞতা হলো, কোথায় কিভাবে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় তা প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারগুলো জানে না। অনেক প্রতিবন্ধী ভাইরা যারা গ্রামে গঞ্জে থাকে তারাও জানে না যে এই সেবাটা কোথায় গেলে পাওয়া যাবে। দেশের 3 কোটি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সিংহভাগের জীবনে বিশ্ব প্রতিবন্ধী দিবসের কোনো প্রভাবই নেই। তাদের লড়াইটা প্রতিনিয়ত সমাজের, এমনকি কিছু ক্ষেত্রে নিজের পরিবারের সঙ্গেও। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। এবার রাজশাহী বিভাগের খবর। রাজশাহীতে নিয়ম নীতির তোয়াক্কা না করে চলছে একের পর এক বহুতল ভবন নির্মাণের কাজ। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, আরডিএ ও ফায়ার সার্ভিস বলছে, বহুতল ভবন নির্মাণে প্ল্যান পাস, নকশা অনুমোদন, ছাড়পত্র বাধ্যতামূলক হলেও তা মানছে না অনেকে। এ কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি। তবে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে ভবন মালিকদের বিরুদ্ধে মামলা ও বাড়ি ভাঙার নোটিশ দেয়া হচ্ছে বলে জানায় আরডিএ। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহী নগরীর মাস্টারপাড়া এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় এক বিল্ডিং এর উপর হেলে আছে আরেক বিল্ডিং। অনুমোদন ছাড়া সাহেববাজারের এসএস টাওয়ার 12 তলা পর্যন্ত করায় মামলা সংক্রান্ত জটিলতায় 10 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএর তথ্য মতে রাজশাহী শহরে বহুতল ভবনের সংখ্যা 3 শতাধিক। 2008 সালে আরডিএর সবশেষ জরিপে নগরীতে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা ছিল 58টি। ভবন মালিকরা প্ল্যান পাস, নকশা অনুমোদন, সিটি কর্পোরেশনের উচ্চতা বিষয়ক অনাপত্তিপত্র নিয়েই তারা বিল্ডিং নির্মাণ করছেন। তবে এসব কাগজপত্র দেখাতে পারেননি বিল্ডিং মালিকদের অনেকেই, কেউ আবার কথা বলতে রাজি হননি। অফিস টাইমে আসে মালিকের সাথে কথা বলে। আমাদের অফিস টাইম কোনটা? এখন 12টা একটা দিকে আসেন। ছাড়পত্র লাগে, এগুলো আপনাদের কোনটার আছে আর কোনটার না, এটা আমরা একটু দেখতে চাই। এগুলো বিষয়ে তো আমি নতুন জয়েন করছি, এগুলো আমার কাছে নাই। সবশেষ ভূমিকম্প আতঙ্ক ছড়িয়েছে নগরবাসীর মনে। তারা বলছেন নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা বহুতল ভবনগুলো বাড়াচ্ছে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি। ভূমিকম্প যখন হয়েছিল তখন খুবই ভয় লাগছিল যে পড়ে যায় নাকি। ভয় তো সবসময় একটা কাজ করে যে কখন কি হয় না হয়, এটা সবাই জানে, তারপরে থাকে নিয়ম নীতি কোনো বালাই নেই, ইচ্ছে মতন তৈরি করে রাখছে। তো এটা তো আসলে একটা ঝুঁকিপূর্ণ বিষয়টা, কখন ভাঙা পড়ে মাথার উপরে। ফায়ার সার্ভিস বলছে বহুতল ভবন নির্মাণ করতে ছাড়পত্র ও অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখার বিধান থাকলেও তা মানছেন না বেশিরভাগ ভবন মালিক ও ডেভেলপার কোম্পানি। বর্তমানে যেভাবে ভূমিকম্প হচ্ছে, প্রত্যেক মানুষ ছাড়পত্র গ্রহণ করে ছাড়পত্রের যে শর্ত মোতাবেক ভবন তৈরি করা উচিত। আর আরডিএ বলছে নিয়ম বহির্ভূতভাবে যারা ভবন নির্মাণ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইমারত পরিদর্শকদের আমরা নোটিশ দিচ্ছি, আমরা তাদের বিরুদ্ধে মামলা করছি, বিশেষ কোনো ক্ষেত্রে আমরা ভেঙেও দিয়ে আসছি বর্ধিত অংশগুলো। আরডিএ কর্তৃপক্ষের তথ্য মতে অনুমোদন না নেয়ায় 261 জন ভবন মালিকের শোকজ ও মামলা দায়ের করা হয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় এর মধ্যে বেশ কয়েকটি ভবন ভেঙে ফেলার নির্দেশনা দেয়া হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ,
রাজশাহী। এবার দেশের বাইরের খবর। রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ালে দ্রুত পরাজিত হবে ইউরোপ, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি কৃষ্ণ সাগরে রাশিয়ার 2টি ট্যাঙ্কারে নৌ ড্রোন হামলাকে জলদস্যুতা আখ্যা দিয়ে পুতিন বলেন, এর জবাবে রাশিয়া ইউক্রেনীয় বন্দর ও জাহাজে হামলা বাড়াবে। এর কিছুক্ষণ পরে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন পুতিন। তবে আলোচনায় কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই ইউরোপের দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছিল। সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশের আকাশসীমায় রুশ ড্রোনের উপস্থিতির পর থেকে এই শঙ্কা আরও বেড়ে যায়। মস্কো বারবার দাবি করে আসছে তারা ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। স্থানীয় সময় মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও একই দাবি করেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউরোপ যদি সরাসরি সংঘাতে যেতে চায় তাহলে রাশিয়া লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে। একই দিন রুশ প্রেসিডেন্ট কৃষ্ণ সাগরে রাশিয়ার 2টি ট্যাঙ্কারে সম্প্রতি নৌ ড্রোন হামলাকে জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জবাবে রাশিয়া ইউক্রেনীয় বন্দর ও জাহাজে হামলা আরও বাড়াবে। এমন বক্তব্যের কিছুক্ষণ পরে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে যুদ্ধবন্ধের আলোচনায় বসেন তিনি। প্রায় 5 ঘন্টার এই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান পুতিনের উপদেষ্টারা। বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কিছু কিছু বিষয় নিয়ে সন্তুষ্ট নয় মস্কো। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শঙ্কা জানিয়ে বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতির সমাধান করা সহজ নয়। তিনি আবারও উল্লেখ করেন, যদি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় তবে তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের তৎপরতার উপরই আস্থা রাখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। খেলার খবর। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেও সন্তুষ্ট হবার সুযোগ দেখছেন না জাতীয় দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল, বরং ক্রিকেট বলেই দেখছেন আরও উন্নতির সুযোগ। বিপিএলে ক্রিকেটারদের পারফরমেন্স যেমনই হোক, নির্দেশনা থাকবে ইনজুরি মুক্ত থাকার। দল হিসেবে সেরা প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যাবার লক্ষ্য সাবেক এই ক্রিকেটারের। বিস্তারিত জানাচ্ছেন সাব্বির মিথুন। জয় পরাজয় থেকে ভালো ক্রিকেট তারা খেলতে চায়। হাউ মাচ ইউ আর স্যাটিসফাইড উইথ দিস পারফরমেন্স? 100% ভেরি স্যাটিসফাইড। ইভেনচুয়ালি আমার মনে হয় যে একটা ক্রিকেটিং ওয়াইজ যদি বলেন, যেহেতু ম্যানেজার ক্রিকেটের নিয়ে বেশি কথা বলি না, বাট 1-0 ডাউনের পর যে চ্যালেঞ্জটা নিছে, দ্যাট ওয়াজ আ গুড প্রিপারেশন। আয়ারল্যান্ডকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ওভার ইয়ার্স যদি আপনি T20 টিমের পারফরমেন্স দেখেন, ভেরি স্যাটিসফাইং এবং ওয়েল প্রিপেয়ার্ড। হোপফুলি প্লেয়াররা বিপিএলে সুস্থভাবে ভালোভাবে খেলে ইনশাল্লাহ দেন ওয়ার্ল্ড কাপের জন্য। ম্যানেজমেন্ট বেশ কিছু চ্যালেঞ্জ নিয়েছে, বেশ কিছু পরীক্ষা নিয়ে, হয়তো সেগুলো না করলে খুব কমফোর্টেবল একটা সিরিজ উইন হতো, কিন্তু নর্মালি আমরা দেখি না যে দলকে এরকম বিশ্বকাপের আগে যে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, সেটা এবার সেই গার্ডসটা টিম ম্যানেজমেন্ট দেখিয়েছে। ডু ইউ থিঙ্ক যেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট দলের উপর পড়বে? ওভারঅল যদি আপনি পুরো ইয়ারের পারফরমেন্স যদি চিন্তা করেন, যে ফার্স্ট একটা টিম ফর্ম করেছে, তারপর আস্তে আস্তে শাফল করবেন বা কে কোন জায়গায় খেলবে এটা দেখবেন। সো স্টিল গোয়িং অন। বিপিএলে আই এম শিওর ম্যানেজমেন্টের চোখ থাকবে, এবং বিফোর ওয়ার্ল্ড কাপ একটা টিমের ফরম্যাট তো আমরা পেয়েছি ইনশাল্লাহ, এবং বিফোর ওয়ার্ল্ড কাপ you will get the final thing. সো এই সিরিজের পরে আমি বলতে পারি টিম ম্যানেজমেন্ট তাদের ওই স্যাটিসফ্যাকশনের জায়গা, এক্সপেকটেশনের জায়গাটা ফুলফিল করেছে। ফুলফিল বলে কিছু নাই স্পোর্টসে। আমার মনে হয় যে সবসময় চ্যালেঞ্জেস আসবে এবং চ্যালেঞ্জেসটা নিতে হবে। যদি ফুলফিল হয়ে যায় তাহলে তো আর সামনে আগানোর কোনো জায়গা থাকবে না। সো আমরা সবসময় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, সবসময় ইমপ্রুভমেন্ট নিয়ে দেখার জন্য রেডি থাকবো। থ্যাংকস আ লট অ্যান্ড বেস্ট অফ লাক। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজার নাফিস ভাইয়ের সঙ্গে, এবং যিনি আসলে বলছিলেন এই ক্রিকেটে সন্তুষ্টির জায়গাটা কখনো থাকে না। সিরিজ জিতলেও বাংলাদেশ দল চাইবে বিশ্বকাপের আগে যতগুলো ভুল ত্রুটি বা উন্নতির জায়গা রয়েছে, সেসব উন্নতি করেই বিশ্বকাপের মঞ্চে যেতে। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার চিকিৎসায় এভার কেয়ারে ব্রিটিশ বিশেষজ্ঞ। সন্ধ্যায় আসছে চীনা দল। সম্মিলিত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। সুস্থতা কামনায় দোয়া চান বিএনপি নেতারা। সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে অস্থির হয়ে গেছে লোভীরা। অভিযোগ 8 দলের। আগে গণভোটের দাবিতে এবার রংপুরে সমাবেশ। মুক্তিযুদ্ধ বিরোধীরাই আজ ভোট চাইছে, মন্তব্য মির্জা আব্বাসের। এবং ফেব্রুয়ারি নির্বাচন হবে শান্তিপূর্ণ, উৎসব মুখর। সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। শতাব্দীর সেরা নির্বাচনের আশা ইসির। এই ছিল 5টার সময় সংবাদ। এরপর বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। যশো, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।